নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরবর্তী ক্লাস নাম্বার 6 নিয়ে। এর আগে অলরেডি আমরা 5টা ক্লাস নিয়ে আলোচনা করেছি, যেগুলো আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে, তোমরা সকলে দেখে নেবে। প্রতিটা প্রশ্ন কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং প্রতিটা প্রশ্নের সাথে আমরা ডিটেল সলিউশন আলোচনা করে থাকি, যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আজকের ক্লাসও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা নতুন রয়েছে সকলে সাবস্ক্রাইব করে রাখবে, একটা করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, যার জন্য বেল আইকনটা প্রেস করে দেবে। তো প্রথম প্রশ্ন শুরু হচ্ছে আজকে। হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন হরিপ্রসাদ চৌরাশিয়া? অপশন 4টে দেওয়া রয়েছে, তার পাশেই তোমরা ছবি দেখতে পাচ্ছ, ছবিতে দেওয়া রয়েছে বাঁশি। সুতরাং অপশন নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। হরিপ্রসাদ চৌরাশিয়া ইনি বাঁশি বাদক রয়েছেন। এর সাথে গুরুত্বপূর্ণ আরও কিছু বাঁশি বাদকের নাম আমরা দেখে নেব, যেমন রয়েছে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ, রনু মজুমদার, এন রমণী এবং TR মহালিঙ্গম। এনারা সকলেই ফেমাস ফ্লুট প্লেয়ার। পরের প্রশ্ন আছে, মেট্রোর বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর ওপর? তো মেট্রোর বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর ওপর? এখানে পিকচার দেওয়া রয়েছে। তো অপশান 4টে দেওয়া রয়েছে, সেই অনুসারে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, কাবেরী নদীতে দেওয়া রয়েছে মেট্রোর বাঁধ। পরবর্তী প্রশ্ন, শুক্র গ্রহ নিচের কোনটিতে পরিপূর্ণ? তো এখানে বলা হয়েছে শুক্র গ্রহের মধ্যে কোন গ্যাস কিন্তু পাওয়া যায়। তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? হিলিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। তো রাইট অ্যান্সার হয়ে যাবে যে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে শুক্র গ্রহকে, যার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবথেকে বেশি রয়েছে এবং এটাকে কিন্তু আর্থসের টুইন গ্রহ বলা হয়ে থাকে। আর শুক্র হচ্ছে সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ, আর এই জন্য এটাকে কিন্তু ইভিনিং স্টার বা মর্নিং স্টারও বলা হয়ে থাকে। পরবর্তী আমরা দেখে নেব আরও তথ্য, যেমন দ্রুততম সৌরজগতের গ্রহ রয়েছে যার নাম বুধ, এবং বুধ হচ্ছে সৌরজগতের সবথেকে ছোট গ্রহ, যার কোনো স্যাটেলাইটই নেই। সন্ধ্যাতারা এবং শুকতারা বলা হয়ে থাকে কাকে? শুক্র গ্রহকে। পরবর্তী রয়েছে নীল গ্রহ নামে পরিচিত রয়েছে আমাদের পৃথিবী, আমাদের আর্থ, যার একটিমাত্র উপগ্রহ রয়েছে চাঁদ। লাল গ্রহ নামে পরিচিত রয়েছে মার্স বা মঙ্গল। পরবর্তী রয়েছে গ্যাস দানব নামে বলা হয় কাকে? গ্যাস দানব বলা হয়ে থাকে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। পরবর্তী প্রশ্ন, বলয়যুক্ত গ্রহ নামে পরিচিত রয়েছে কে? তো বলয়যুক্ত গ্রহ রয়েছে শনি। শনির কিন্তু একমাত্র বলয় রয়েছে। এছাড়া সবুজ গ্রহ নামে পরিচিত রয়েছে আমাদের সৌরজগতের ইউরেনাস, আর বরফের দানব না বলা হয়ে থাকে নেপচুনকে। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের এখানে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন, 1902 সালের প্রথম বৈদ্যুতিক এয়ার কন্ডিশনিং ইউনিট আবিষ্কারের জন্য নিচের কাকে এয়ার কন্ডিশনারের জনক বলা হয়ে থাকে? তো ফাদার অফ এয়ার কন্ডিশনার বলা হয়ে থাকে কাকে? যেটা তোমাদের সিলেবাসে রয়েছে আবিষ্কার এবং আবিষ্কারক, তো সেই চ্যাপ্টার থেকেই কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। সিলেবাস অনুসারেই তোমাদের ক্লাস হচ্ছে, অবশ্যই তোমরা কিন্তু ফলো করতে থাকবে। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, উইলিস কেরিয়ার। উইলিস কেরিয়ার তিনি কিন্তু রয়েছেন এয়ার কন্ডিশনারের জনক। পরের প্রশ্ন আছে, আচ্ছা আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ আরও কিছু আবিষ্কারকের নাম, যেমনটা এখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন ডব্লিউবিতেও কিন্তু এসেছিল। আচ্ছা, টেলিফোন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেল। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন থমাস আলভা এডিসন। পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। প্রিন্টিং প্রেস আবিষ্কার করেন জোহানেস গুটেনবার্গ। তেজস্ক্রিয়তা যার আবিষ্কার করেছিলেন কে? মেরি কুরি এবং পিয়েরি কুরি। আর তেজস্ক্রিয়তার অভাব হচ্ছে বেকারেল। পরীক্ষায় কিন্তু প্রতিটা প্রশ্ন এক্সামের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন আছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন এটি কবে পাস করা হয়েছে? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, যেটা পাস করা হয়েছিল সাল 1972-এ। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার হয়ে যাবে। এখান থেকে প্রশ্ন কিন্তু প্রতিবার পরীক্ষায় আসে। পরবর্তী রয়েছে প্রশ্ন, 14 বছরের কম বয়সী শিশুদের বিপজ্জনক কাজে, যেমন খনি কাজ, মাইনিং যে সমস্ত রয়েছে, সেখানে নিষিদ্ধর কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? তো এখানে কিন্তু বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না শিশুদের, 14 বছরের কম বয়সী শিশুদের, সেটা কিন্তু আর্টিকেল নাম্বার 24-এ কিন্তু আমাদের দেয়া রয়েছে। এটা কিন্তু আমাদের স্বাধীনতা একটা মৌলিক অধিকারের মধ্যে কিন্তু পড়ছে, আর মৌলিক অধিকার আমাদের পার্ট নাম্বার 3-র অন্তর্গত।
যেটা আর্টিকেল নাম্বার 12 থেকে 35-এর মধ্যে রয়েছে। আর মৌলিক অধিকার আমরা আমেরিকার সংবিধান থেকে নিয়েছি। পরবর্তী এখানে যেটা রয়েছে 17 নম্বর আর্টিকেল, যেটা কিন্তু আমাদের অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটির কথা কিন্তু বলা হয়েছে। আর 32 নম্বর আর্টিকেল, যেটা কিন্তু ডক্টর বি আর আম্বেদকর এটাকে হার্ট অ্যান্ড সোল বলেছেন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে। তার কারণ 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট রিট জারি করে, আর আমাদের কোনো রকম মৌলিক অধিকার যেগুলো রয়েছে, টোটাল 6টি মৌলিক অধিকার রয়েছে, এগুলোর মধ্যে কোনো একটি যদি লঙ্ঘিত হয় তাহলে আমরা 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে এই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারি। পরবর্তী প্রশ্ন আছে, সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ অবস্থান করছে কোথায়? সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কটন রিসার্চ অবস্থান করছে মহারাষ্ট্রের নাগপুরে। অপশন নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হবে, এবং তার কোয়ার্টারটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। পরবর্তী দেখবো, আর এখান থেকেও তোমাদের একটা প্রশ্ন কিন্তু আমাদের কেপি কনস্টেবল যে এক্সামটা হয়েছে সম্প্রতি, তো সেখানে কিন্তু ছিল। তোমাদের একটু পরে দেখিয়েও দেবো কোন কোন প্রশ্নগুলো আমাদের পিডিএফ থেকে অলরেডি চলে এসেছে। অনেক প্রশ্ন চলে এসেছে। তো এখানে আমরা দেখব যে সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, যেটা ধান গবেষণা কেন্দ্র, এটা উড়িষ্যার কটক শহরে অবস্থান করছে। সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট, যেটা আমাদের হিমাচল প্রদেশের সিমলায় অবস্থান করছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগারকেন রিসার্চ, যেটি আখ, এটা উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থান করছে। সেন্ট্রাল জুট টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, পাটের জন্য গবেষণা কেন্দ্র, যেটা কলকাতার পশ্চিমবঙ্গে অবস্থান করছে। সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট, তামাকের জন্য, যেটা অন্ধ্রপ্রদেশের রাজামন্দ্রিতে অবস্থান করছে। গত 21 তারিখ আমাদের যে কলকাতা পুলিশের এক্সামটি হয়েছে, সেখানে যে সমস্ত প্রশ্নগুলি আমাদের পিডিএফ থেকে ডাইরেক্ট প্রশ্ন কমন এসেছে, সেই সমস্ত প্রশ্নের কিছু নমুনা তোমাদের দেখানো হচ্ছে এখানে। তোমরা যদি দেখো, এখানে দেখতে পাচ্ছ এটা ইতিহাসের যে প্রশ্ন। সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পুত্র মহেন্দ্র এবং তার কন্যা সংঘমিত্রাকে শ্রীলঙ্কায় বা সিংহলে তিনি কিন্তু পাঠিয়েছিলেন। তো এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন ছিল। পরবর্তী যে প্রশ্নটা আমাদের কলকাতা পুলিশে এসেছে, সেই প্রশ্নটি রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, গুরুত্বপূর্ণ দিবস থেকে জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়ে থাকে। গুরুত্বপূর্ণ দিবসের তালিকা অলরেডি আমরা আমাদের স্ট্যাটিস্টিক্যাল পিডিএফে দিয়ে রেখেছি। পরবর্তী যেটি রয়েছে, পরবর্তী হিস্ট্রি থেকে রয়েছে স্বরাজ্য পার্টি যেটি প্রতিষ্ঠা করেছিলেন কে? তো 1923 সালে মতিলাল নেহরু এবং সিআর দাস বা চিত্তরঞ্জন দাস, তিনি কিন্তু এলাহাবাদে এই স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করছেন। তো এটি কিন্তু বিস্তারিত তথ্য সম্পর্কিত এখানে কিন্তু দেয়া রয়েছে, আর এটা কিন্তু তোমরা ইতিহাসের যে পিডিএফ রয়েছে সেখানেও পেয়ে যাবে। ঠিক আছে? তো অবশ্যই পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটা তো আমরা দেখে নেব। এখানে কিন্তু একটা এসআই ইউনিট থেকে প্রশ্ন ছিল, যেটা কিন্তু কার্যর এসআই ইউনিটের নাম হচ্ছে জুল। শক্তি, কার্য, তাপ সকলেরই এসআই ইউনিট হচ্ছে জুল। এটা কিন্তু পরীক্ষার জন্য ছিল, যেটা আমাদের স্ট্যাটিস্টিক্যাল পিডিএফে কিন্তু দেওয়া ছিল অলরেডি। এছাড়া অন্যান্য প্রশ্ন রয়েছে আরও, যেমন ভারতের প্রথম পুরুষ থেকে একটা ছিল, যেমন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? আবুল কালাম আজাদ। এক্ষেত্রে রাইট অ্যান্সার হতো, সেটা কিন্তু আমাদের দেওয়া ছিল। এছাড়া মাজুলি যে নদীদ্বীপ, যেটা ব্রহ্মপুত্র নদীতে অবস্থান করছে, আসামে অবস্থান করছে, এটি ভারতের বৃহত্তম নদীদ্বীপ। এটি কিন্তু রয়েছে আসামে, মাজুলি। পরবর্তী রয়েছে পরিমাপক যন্ত্র থেকে অ্যামমিটারের মাধ্যমে কি পরিমাপ করা হয়ে থাকে? বৈদ্যুতিক কারেন্ট, যেটা পরিমাপ করা হয়। এছাড়া ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র থেকে একটা প্রশ্ন ছিল তোমাদের। আর একটা প্রশ্ন কি ছিল? বিভিন্ন যে বিষয়ের জনক রয়েছে তাদের থেকে একটা কোশ্চেন ছিল, 100তম সংবিধান সংশোধন কিসের সাথে যুক্ত, যে কত সালে হয়েছিল? যেটা 2015 সালে হয়েছিল। এটা কিন্তু আমাদের দেয়া রয়েছে অলরেডি। এছাড়া আমরা ক্লাসেও করিয়েছি। অনেক প্রশ্ন কিন্তু ক্লাসের থেকে, মানে যত প্রশ্ন আমাদের পিডিএফ থেকে এসছে তার থেকে বেশি প্রশ্ন আমাদের ক্লাস থেকে চলে এসছে। ঠিক আছে? আমরা তো কিছু কয়েকটা তাও তোমাদের দেখাচ্ছি। ডিনামাইট আবিষ্কার করেছেন কে? আলফ্রেড নোবেল। তিনি কিন্তু ডিনামাইটের আবিষ্কর্তা রয়েছেন। এছাড়া ভারতের যে সবথেকে পুরনো হাইকোর্ট, আমরা বলেছিলাম তোমাদের হাইকোর্ট থেকে প্রশ্ন থাকবে, তার জন্য আমরা আমাদের পিডিএফে এটা দিয়েও রেখেছিলাম যে মাদ্রাজ হাইকোর্ট 1862-তে, কলকাতা হাইকোর্টও 1862 এবং বোম্বে হাইকোর্টও 1862। কিন্তু কলকাতা হাইকোর্ট তোমাদের অপশানে ছিল না, অপশানে ছিল বোম্বে হাইকোর্ট। সুতরাং 1862 সালের বোম্বে হাইকোর্ট এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এছাড়া কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের থেকেও একটা প্রশ্ন ছিল, যেটা কিন্তু তোমাদের হয়তো আন্তর্জাতিক বুকার মতো একটা ছিল, গীতাঞ্জলি শ্রী টম্ব অফ স্যান্ডে, তিনি কিন্তু এই পুরস্কারটি জিতেছিলেন। তো অলরেডি এটা কিন্তু আমাদের পিডিএফে তো দেওয়াই রয়েছে, আর এটা পিডিএফে দেওয়ার মতো কোনো প্রশ্ন নয়, কারণ এটা আমরা অলরেডি আমাদের ক্লাসে আলোচনা করেছি। তো যা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসছে সবই কিন্তু আমরা আমাদের ক্লাসে তোমাদের আলোচনা করেছি। ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আমরা আমাদের ক্লাস থেকে তোমরা কমন অলরেডি পেয়ে গেছো, যারা যারা ক্লাস প্রতিদিন দেখেছো।
আর তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদেরকে ফলো করছো না, তোমাদের সকলকে বলবো গ্রুপ সি গ্রুপ ডি আসন্ন যে পরীক্ষা রয়েছে তোমাদের, হয়তো জানুয়ারি মাসে এই এক্সামটা হবে না, পরবর্তীতেই হবে। তো তার জন্য কিন্তু তোমরা এই যে পিডিএফগুলো যেগুলো রয়েছে গ্রুপ সি গ্রুপ ডির জন্য পার্টিকুলার, সেগুলো কিন্তু ফলো করতে পারো। এছাড়া আমাদের চ্যানেলের যে ক্লাস দেওয়া হচ্ছে সেগুলো তোমরা দেখতে থাকো। এখানে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। ডিসক্রিপশন বক্সের নাম্বারের লিঙ্ক দেওয়া থাকবে। যে সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে স্ট্যাটিক জিকে, যেগুলো এখানে টপিকের নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। ঠিক আছে, অলরেডি কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন কমন দিয়েছি ডব্লিউবিতে, কলকাতা পুলিশে, এবং আগামী দিনে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে অনেক প্রশ্ন কিন্তু কমন দিয়ে যাব। এখানে কিন্তু টোটাল স্ট্যাটিক জিকের 120টার ওপর এখানে টপিকের সংখ্যা রয়েছে, পেজ সংখ্যা রয়েছে 126টি। এখানে ভারতের সংবিধান সম্পর্কে, বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, স্টেডিয়াম এবং তাদের ছদ্মনাম সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে। যা যা স্ট্যাটিক জিকে থেকে আসবে, এই পিডিএফটি শুধুমাত্র যারা গ্রুপ সি গ্রুপ ডি দেবে তাদের জন্য নয়, বরঞ্চ এটা তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল দেবে, এমটিএস দেবে সামনে, রেলওয়ে কোনো এক্সাম দেবে এবং আমাদের রাজ্যের সমস্ত এক্সামের জন্য এটা গুরুত্বপূর্ণ। সুতরাং সকলে এটা নিতে পারবে। টোটাল প্রাইস কিন্তু যেটা রয়েছে 249 টাকা রাখার কথা ছিল, কিন্তু তোমাদের জন্য এটা 171 টাকা কিন্তু এর প্রাইস কিন্তু দেওয়া রয়েছে। এগুলো সবই A4 সাইজ ফরম্যাটে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু সবই প্রশ্ন তোমাদের কালারফুল দেওয়া রয়েছে, প্রিন্টেবল ফরম্যাট। এছাড়া কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি তোমাদের আগেও বলেছিলাম, আবারও বলছি, ইতিহাস কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু থাকবে না। আমাদের রাজ্যের এক্সামের জন্য একদম ডাইরেক্ট এখান থেকে কমন চলে আসবে। টোটাল 80টা পেজ রয়েছে। এই 80টা পেজের মধ্যে টোটালি কিন্তু কমপ্লিট চলে আসবে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে। প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত থেকে যাই প্রশ্ন হোক, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই পিডিএফ এর মধ্যে দেওয়া রয়েছে, এই 80টা শুধুমাত্র পেজের মধ্যে। তাও তো এই 80টা পেজের মধ্যে লাস্টের দিকে আমরা কিছু ওয়ান শট টাইপের প্রশ্ন তো দিয়ে দিয়েছি, যেখান থেকে ডাইরেক্ট প্রশ্ন তোমরা আমাদের রাজ্যের এক্সামে কমন পেয়ে যাবে। ঠিক আছে, যেটা হচ্ছে এটা। তো অবশ্যই তোমরা নিঃসন্দেহে এটা পড়তে থাকো, কারণ গ্রুপ সি গ্রুপ ডিতে ইতিহাস থেকে 2 থেকে 3 নাম্বার তোমাদের চলে আসবে। এছাড়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তো আমাদের কাছে এখনো পর্যন্ত বেস্ট রয়েছে। তার কারণ এখানে কিন্তু তোমাদের প্রতি মাসের টোটাল 450-র কাছাকাছি কোশ্চেন রয়েছে, যেটা কিন্তু তোমরা সামনে যাদের গ্রুপ ডি এক্সাম রয়েছে না, তোমাদের এক্সাম মানে চলছে আর কি, তো অবশ্যই তোমরা এক্সামের যেটা মিলিয়ে তোমরা দেখতে পারো এবং আমাদের পিডিএফ খুলে দেখতে পারো। যা কোশ্চেন তোমাদের প্রতিটা শিফটে আসছে তার ম্যাক্সিমাম 80% কোশ্চেন সেম আমাদের এই পিডিএফ থেকে ডাইরেক্ট চলে আসছে। প্রথমে যে প্রশ্নটা দেখছো সেটাই কিন্তু অলরেডি চলে আসছে, ডান দিকে যে প্রশ্নটা দেখছো এটাও চলে আসছে। প্রতিটা প্রশ্ন কিন্তু চলে আসা প্রশ্ন এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর এখানে প্রতি মাসে তোমরা 20 টাকা প্রতি মাস এখানে প্রাইস রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। যে কোনো মাসে নিতে পারবে, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। আর বাংলা ভাষায় রয়েছে। আর প্রতি মাসে 450-র কাছাকাছি প্রশ্ন সংখ্যা আছে। পেজ সংখ্যা এখানে মোটামুটি 30টার কাছাকাছি এরকম হয়ে যাবে। আর সম্পূর্ণ পিডিএফ তোমাদের এসএসসি যারা টিয়ার 1 টিয়ার 2 দেবে, এনটিপিসি সিবিটি 1 সিবিটি 2 এবং আমাদের রাজ্যের প্রিলিমস মেন্স সবাইকে কিন্তু কভার করে দেবে। সমস্ত পিডিএফ কিন্তু পাওয়ার জন্য এই নাম্বার তোমরা যোগাযোগ করবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 2024টা সেরকম ইম্পর্টেন্ট নয়, যাদের প্রয়োজন তোমরা নিতে পারো। এখানে 1200 কোশ্চেন এবং 50টা পেজের জিস্ট, যেটা 80 টাকার মধ্যে পাবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2025, যেটা সকলের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এটা। এছাড়া এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন তো রয়েছে, 2020-21 5000 প্রশ্ন রয়েছে, অন্যান্যগুলো সব দেওয়া রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আর কমপ্লিট স্ট্র্যাটেজিকে সকলে নেওয়ার চেষ্টা করবে, কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি এই দুটো নেওয়ার চেষ্টা করবে সকলে। যাদের জিডি কনস্টেবলের এক্সাম রয়েছে তাদের জন্য প্রিভিয়াস ইয়ার 2024 এবং 25-এর বাংলা ভাষায় সলিউশন তোমরা পেয়ে যাবে। এই নাম্বারটি যোগাযোগ করবে, এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এবং টেলিগ্রামের লিঙ্কও দেওয়া থাকবে। পরবর্তী আমাদের যে প্রশ্ন সংখ্যা রয়েছে 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের পরোক্ষ কর? পরোক্ষ অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ফার্স্টে আমরা দেখে নেব, অপশন 4টে দেওয়া রয়েছে, তার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটি কিন্তু একটি ইনডাইরেক্ট ট্যাক্সের আওতায় আসছে, যেটা 2016 সালে এটা কিন্তু আনা হয়েছিল এবং 2017 সালে থেকে 1 এপ্রিল 2017 সালের এটা 1 এপ্রিল না 1 জুলাই 2017 সালে এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ভারতে এটা লাগু করা হয়েছিল। কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা যুক্ত করা হয়েছিল? তোমরা সকলে বলবে 101 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা কিন্তু যুক্ত করা হয়েছিল। তো জিএসটি এটি একটি ইনডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে আসছে। আর জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এর ফুল ফর্ম। আর আমাদের আর একটা রয়েছে যেটা ইনকাম ট্যাক্স, যেটা কিন্তু আমাদের ডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে আসছে, আয়কর বিভাগ। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সব থেকে বেশি রয়েছে? তো তোমাদের এর আগেও বলেছিলাম তোমাদের যে ভারতের লোকসভার আসন সংখ্যা সব থেকে বেশি রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে। উত্তরপ্রদেশের লোকসভা এবং বিধানসভা দুটোর ক্ষেত্রেই কিন্তু লোকসভা এবং বিধানসভার আসন সংখ্যা উত্তরপ্রদেশে সর্বাধিক দেওয়া রয়েছে। 80টা কিন্তু তোমাদের লোকসভার আসন সংখ্যা রয়েছে এই উত্তরপ্রদেশে। পরবর্তী প্রশ্ন রয়েছে, সাহারা মরুভূমি অঞ্চল উষ্ণ, শুষ্ক, ধূলিপূর্ণ এবং কষ্টদায়ক বায়ু কি নামে পরিচিত? সাহারা মরুভূমির কথা বলা হয়েছে, যেটা কিন্তু উষ্ণ, শুষ্ক, ধুলোপূর্ণ, কষ্টদায়ক যে বায়ু, যার নাম খামসিন। ওখানে কিন্তু স্থানীয় ভাষায় এই বায়ুটাকে বলা হয়ে থাকে খামসিন।
কালবৈশাখী এটা কিন্তু অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা জনপ্রিয় রয়েছে, কালবৈশাখী ওয়েস্ট বেঙ্গল এবং আসামের দিকে। আমরা দেখে নেব এই সমস্ত বায়ু সম্পর্কিত তথ্য, যেমন লু, যেটা কিন্তু আমাদের ভারতের উত্তর এবং উত্তর পশ্চিম ভারত, বিশেষ করে যদি আমরা বলি পাঞ্জাব এবং হরিয়ানা অঞ্চলের দিকে বা রাজস্থানের দিকে কিন্তু আমরা লক্ষ্য করে থাকি উষ্ণ শুষ্ক যে বায়ু রয়েছে সেটাকেই আমরা লু বলে থাকি স্থানীয় ভাষায়। কালবৈশাখী যেটা পশ্চিমবঙ্গ এবং আসামের অঞ্চলে দেখতে পাওয়া যায়, যেটা গ্রীষ্মকালে জলবিদ্যুৎ মানে বজ্রবিদ্যুৎ সহ যে ঝড় বৃষ্টি হয়ে থাকে কালবৈশাখীর মাধ্যমে। পরবর্তী রয়েছে আঁধি, লু আঁধি, যেটা কিন্তু আমরা উত্তর ভারতের দিকে বেশিরভাগ দেখতে পাই এবং এটা রাজস্থানের ধূলিঝড় কিন্তু বেশি কিন্তু জনপ্রিয় রয়েছে আঁধি। পরবর্তী রয়েছে ম্যাঙ্গো সোয়ার। ম্যাঙ্গো সোয়ার মানে এটা তোমাদের আমের জন্য অত্যন্ত জনপ্রিয়, ঠিক আছে। দক্ষিণ ভারতে এটা মূলত পরিলক্ষিত হয়ে থাকে, বিশেষ করে কর্ণাটক এবং কেরালা অঞ্চলে আম পাকানোর জন্য এই ধরনের যে বৃষ্টিটা বা হয়ে থাকে সেটা কিন্তু ম্যাঙ্গো সোয়ার আমরা এটাকে বলে থাকি, যেটা আমের ফলনের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী রয়েছে চেরি ব্লসম। চেরি ব্লসম যেটা কিন্তু মূলত তোমাদের কর্ণাটকে কিন্তু দেখতে পাওয়া যায়। চেরি ব্লসম যেটা কিন্তু কর্ণাটকের কফি চাষের জন্য এই বৃষ্টিটা অত্যন্ত জনপ্রিয় রয়েছে ওখানকার স্থানীয়। আর আমরা জানি যে সবথেকে বেশি কিন্তু কফি উৎপাদন হয়ে থাকে ভারতের কর্ণাটক রাজ্যে। এখানে যে সমস্ত তথ্যগুলি তোমাদের দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অলরেডি এসএসসির এক্সামে, রেলওয়ের এক্সামে, আমাদের রাজ্যের এক্সামে বারবার কিন্তু এই প্রশ্নগুলো অলরেডি চলে এসেছে। পরের প্রশ্ন আছে, কোন বিশিষ্ট ব্যক্তি সংবিধানের প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করতেন? তো এক্ষেত্রে চারটে অপশন কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করতেন প্রস্তাবনাকে বা প্রিয়াম্বল আওয়ার কনস্টিটিউশন, যেটা বলেছেন কে? ঠাকুর দাস ভার্গব। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। আর আমাদের যে প্রস্তাবনা রয়েছে প্রিয়াম্বল, এটাকে কিন্তু এখনো পর্যন্ত একবারই কিন্তু সংশোধন করা হয়েছে। কত সালে করা হয়েছে? যেটা 1976 সালে 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হয়েছিল, যেখানে কিন্তু ইন্টিগ্রিটি, তারপর তোমাদের ইন্টিগ্রিটি, তারপর তোমাদের আর তিনটে শব্দ যুক্ত করা হয়েছিল, ঠিক আছে। ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক এবং সংহতি অর্থাৎ ইন্টিগ্রিটি, এই তিনটি শব্দ কিন্তু যুক্ত করা হয়েছিল প্রস্তাবনার মধ্যে 1976 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। আর প্রস্তাবনা এই এখনো পর্যন্ত একবারই কিন্তু সংশোধন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, মিনামাটা রোগ এটি কোন দেশে প্রথম দেখা গিয়েছিল? অপশান চারটে দেওয়া রয়েছে, কোনটা রাইট অ্যান্সার হবে অবশ্যই বলবে তোমরা। আর অবশ্যই তোমরা যারা যারা ক্লাস দেখছো একটা লাইক করে দেবে সকলে, এবং সকলে একটা একটা করে সাবস্ক্রাইব করে রাখবে যদি এখনো পর্যন্ত করে না থাকো। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে মিনামাটার যে রোগটি, এটি কিন্তু প্রথম দেখা গিয়েছিল জাপানে। অপশান নাম্বার বি রাইট অ্যান্সার হয়ে যাবে। মিনামাটা এটি কিন্তু মূলত পারদ দূষণের ফলে কিন্তু হয়ে থাকে। আর পারদ এটি কিন্তু ঘরোয়া যে তাপমাত্রা রয়েছে সেখানে তরল অবস্থায় কিন্তু থাকে, অর্থাৎ তরল ধাতুর নাম যদি বলা হয় সেক্ষেত্রে পারদ কিন্তু রাইট অ্যান্সার হবে, এবং Hg এটি হচ্ছে পারদের সংকেত। পরের প্রশ্ন, তড়িৎ শক্তির একক কি? তো তড়িৎ শক্তি যার একক হয়ে যাবে ওয়াট পার আওয়ার, অর্থাৎ অপশান নাম্বার বি ওয়াট পার ঘন্টা, এটি কিন্তু রয়েছে তড়িৎ শক্তি এর একক। এখান থেকে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটগুলো তোমাদের দেখতে হবে। যেমন ফার্স্টে রয়েছে মিটার। মিটারের যেটা কিন্তু দৈর্ঘ্যের একক রয়েছে মিটার। ভরের একক যেটা কিন্তু কিলোগ্রাম রয়েছে। সেকেন্ড রয়েছে সময়ের একক। পরবর্তী অ্যাম্পিয়ার, যেটা কিন্তু পরীক্ষায় চলে এসেছে কলকাতা পুলিশ কনস্টেবলে। তড়িৎ প্রবাহের যে একক রয়েছে সেটা কিন্তু অ্যাম্পিয়ার রয়েছে। কেলভিন, যেটা কিন্তু তাপমাত্রার একক। পরবর্তী প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা হয়ে থাকে? তো রক্তের যে চাপ বা ব্লাড প্রেশার যেটা কিন্তু মাপা হয়ে থাকে স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের মাধ্যমে। অপশান নম্বর ডি রাইট অ্যান্সার হবে। ব্যারোমিটার যেখানে কিন্তু বায়ুর চাপ মাপা হয়ে থাকে। থার্মোমিটার যেটা কিন্তু আমাদের তাপমাত্রা মাপার জন্য ব্যবহার করা হয়। আর হাইড্রোমিটার যেটা কিন্তু তরল পদার্থের ঘনত্ব মাপার জন্য ইউজ করা হয়ে থাকে। তো এখানে আমরা দেখে নেবো ব্যারোমিটার, যেটা কিন্তু বায়ুর চাপে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। ল্যাক্টোমিটার কিন্তু দুধের বিশুদ্ধতা বা দুধের যে ঘনত্ব ডেন্সিটি সেটা মাপার জন্য ব্যবহার করা হয় ল্যাক্টোমিটার। হাইড্রোমিটার যেটা তরলের আপেক্ষিক পদার্থর যে ঘনত্ব মাপার জন্য ইউজ করা হয়। এছাড়া অ্যানিমোমিটারের মাধ্যমে কিন্তু বাতাসের গতিবেগ এবং শক্তি পরিমাপ করার জন্য ইউজ করা হয়ে থাকে অ্যানিমোমিটার। প্রতিটা কিন্তু আমাদের অলরেডি স্ট্যাটিক জিকের ইবুকে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, ব্যোমকেশ বক্সী যে চরিত্র রয়েছে তার স্রষ্টা কে? এই ধরনের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্রষ্টা এখান থেকে কিন্তু প্রশ্ন হয় আমাদের রাজ্যের এক্সামে, অবশ্যই দেখতে হবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অপশন নাম্বার ডি, যিনি ব্যোমকেশ বক্সী যে চরিত্র রয়েছে তার স্রষ্টা।
আর 1 মিনিট একটু তোমরা দেখে নেবে, তোমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটির জন্য ম্যাথের জন্য সেরা বই রয়েছে সুবীর দাসের বাংলা ছায়া কম্পিটিটিভ ম্যাথমেটিক্স। এই বইটি কিন্তু বাংলা ভাষায় রয়েছে এবং এখান থেকে কলকাতা পুলিশ এবং ডব্লিউবিতে ডাইরেক্ট প্রশ্ন কিন্তু ছিল। সুতরাং তোমরা এই বইটা দেখতে পারো ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটির জন্য। এখানে রিজনিংয়ের জন্য বাংলা ভাষায় সেরা বই রয়েছে আর এস আগরওয়ালের বইটি। সমস্ত বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া সামনে পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম রয়েছে এবং ডব্লিউপি এসআই এবং কলকাতা পুলিশ এসআই এর জন্য যে ডেসক্রিপটিভ বই রয়েছে যেখানে কিন্তু রয়েছে আমাদের মিসলিনিয়াস এবং ক্লার্কশিপ, লীলা রয় এবং তপতি পাবলিকেশনের বই, সমস্ত বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া ডব্লিউবিসিএস এর জন্য বা অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ আমাদের রাজ্য এবং কেন্দ্র এক্সামের জন্য জিকে সেকশনটা ভালো একটি বই রয়েছে, যেটা 2026-এর নতুন এডিশন কিন্তু রিলিজ করা হয়েছে, ডব্লিউবিসিএস জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, যেটা নিতিন সিংহানিয়া স্যারের। এটা 2026-এর নতুন এডিশন। সমস্ত বইয়ের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমরা কিনে নিতে পারবে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাকের উৎপাদন সবথেকে বেশি হয়ে থাকে? তো পশ্চিমবঙ্গের যে জেলায় তামাকের উৎপাদন সর্বাধিক হয়, তো সেই জেলার নাম কোনটা? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কোচবিহার। কোচবিহার ডিস্ট্রিক্ট, যেখানে সবথেকে বেশি পরিমাণে তামাক উৎপাদন হয়ে থাকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। পরের প্রশ্ন, অরণ্যের অধিকার এর রচয়িতা কে রয়েছেন? অরণ্যের অধিকার রচয়িতা রয়েছেন অপশন নাম্বার এ মহাশ্বেতা দেবীর। অবশ্যই এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট প্রতিটা প্রশ্ন। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী কিন্তু যার লেখা ছিল কি প্রথম প্রতিশ্রুতি। প্রথম প্রতিশ্রুতিতে আশাপূর্ণা দেবী একটি গুরুত্বপূর্ণ বই ছিল তার। এর জন্য তিনি একটি পুরস্কার পেয়েছিলেন। কত সালে পেয়েছিলেন? 1976 সালে কিন্তু তিনি পুরস্কার পেয়েছিলেন। কোন পুরস্কার? যেটা কিন্তু তিনি জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু পেয়েছিলেন 1976-এ প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবীর। পরবর্তী প্রশ্ন আছে ভারতের জাতীয় উদ্যান থেকে। দেহিং পাটকাই ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থান করছে? ভারতের কোন রাজ্যে অবস্থান করছে দেহিং পাটকাই জাতীয় উদ্যান? যেটা কিন্তু ভারতের আসাম রাজ্যে অবস্থান করছে। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার হয়ে যাবে। এখানে অবস্থান করছে মানস জাতীয় উদ্যান, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী আমরা দেখব গুরুত্বপূর্ণ যে সমস্ত ন্যাশনাল পার্ক রয়েছে বা জাতীয় উদ্যান, যেমন দুধওয়া জাতীয় উদ্যান, এটি রয়েছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে। পালামাও জাতীয় উদ্যান, এটি ঝাড়খণ্ডে রয়েছে। পেরিয়ার জাতীয় উদ্যান, যেটা কিন্তু আমাদের কেরালা রাজ্যে অবস্থান করছে। পান্না জাতীয় উদ্যান, যেটা মধ্যপ্রদেশে। সিমলিপাল জাতীয় উদ্যান, যেটা উড়িষ্যায় অবস্থান করছে, সিমলিপাল। পরবর্তী আছে টাডোবা জাতীয় উদ্যান, যেটা মহারাষ্ট্রে অবস্থান করছে, টাডোবা ন্যাশনাল পার্ক। গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান, যেটা হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থান করছে। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান, যেটা অবস্থান করছে ভারতের ছত্তিশগড় রাজ্যে। প্রতিটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আর এগুলো সবই কিন্তু অলরেডি আমাদের স্ট্যাটিক চেকের বইতে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন আছে ভারতের নেপোলিয়ন বলা হয়ে থাকে কাকে? তো ভারতের নেপোলিয়ন নামে পরিচিত ছিলেন কে? গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে বলা হয়ে থাকে ভারতের নেপোলিয়ন, এবং তিনি কিন্তু কবিরাজ নামেও কিন্তু খ্যাত ছিলেন। তার যে প্রশস্তি রয়েছে, যেটা কিন্তু এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি থেকে তার সম্পর্কে সবকিছু জানা যায়। আর এলাহাবাদ প্রশস্তি, যেটা কিন্তু হরিসেনের লেখা। এছাড়া অপশন নাম্বার সিটা দেখবে, যেমন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ছিলেন দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা। আর তোমাদের বলে রাখি, দিল্লি সুলতানি সম্পর্কে কমপ্লিট 50 মিনিটের ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা একটু সার্চ করে নেবে, তাহলে পেয়ে যাবে। ওর বাইরে দিল্লি সুলতানি থেকে কোনো কোশ্চেন থাকবে না কোনো এক্সামে। তো এখানে কুতুবউদ্দিন আইবক, যিনি কিন্তু সুলতানি বংশের দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, কুতুবউদ্দিন আইবক, যিনি কিন্তু মোহাম্মদ ঘুরির একজন স্লেভ বা কৃতদাস ছিলেন। ইনি কিন্তু কুতুব মিনারে তৈরি করেছিলেন। কুতুব মিনার তৈরি করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক। আড়াই দিন কা ঝগড়া তৈরি করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক। এবং পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে কিন্তু মারা যান এই কুতুবউদ্দিন। এছাড়া ইলতুৎমিশ, যিনি কিন্তু দিল্লি সুলতানিতে প্রথম সার্বভৌম শাসক ছিলেন এবং প্রকৃত শাসক ছিলেন এই ইলতুৎমিশ। আর গিয়াসুদ্দিন বলবন, তিনি কিন্তু 40 চক্রের সদস্য ছিলেন গিয়াসুদ্দিন বলবন। আর তিনি কিন্তু প্রথম পার্সিয়ান যে ফেস্টিভ্যাল রয়েছে নওরোজ, এটি কিন্তু প্রথম কিন্তু চালু করেছিলেন এই গিয়াসুদ্দিন বলবন। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো তোমাদেরকে এখানে দেওয়া হলো। নেক্সট আছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের যে উপাধি ছিল সেটা হচ্ছে স্যান্ড্রোকোট্টাস। বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত। অমিত্রাঘাত উপাধিকার বিন্দুসারের। পরবর্তী আছে সমুদ্রগুপ্ত। ভারতের নেপোলিয়ন নামে পরিচিত সমুদ্রগুপ্ত। হর্ষবর্ধন। শিলাদিত্য উপাধি রয়েছে হর্ষবর্ধনের। কনিষ্ক, দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ককে, আর এটা কে বলেছিলেন? ভিনসেন্ট স্মিথ কনিষ্ককে দ্বিতীয় অশোক বলেছেন। আর কনিষ্কের সময় কিন্তু 78 খ্রিস্টাব্দে তিনি কিন্তু শকাব্দের প্রচলন তিনি করেছিলেন। আর এই কনিষ্কের সময় কিন্তু আর একটা জিনিস হয়েছিল, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কিন্তু আয়োজন করা হয়েছিল। কুতুবউদ্দিন আইবক, তিনি কিন্তু লাক বক্স নামে কিন্তু পরিচিত ছিলেন। এই দিল্লির সুলতানি বংশের দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট ছিল আর অলরেডি কিন্তু সমস্ত প্রশ্ন পরীক্ষায় কিন্তু চলে এসেছে। তার জন্য একটা লাইক করে দেবে সকলে। এখানে পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে, মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে বিলুপ্ত করা হয়েছিল কত সালে?
তো মৌলিক অধিকার থেকে আমরা জানি আমাদের ভারতের টোটাল মৌলিক অধিকার আগে ছিল 7টা, কিন্তু বর্তমানে রয়েছে 6টা। এই 6টা রয়েছে তার কারণ একটি মৌলিক অধিকার যেটা কিন্তু সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি, যেটা কিন্তু আমাদের মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। কত সালে বাদ দেওয়া হয়েছিল? 1978-এ। 1978 সালে 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই সম্পত্তির অধিকার থেকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে, যেটা বর্তমানে এখন লিগ্যাল রাইট, যেটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? 300 নাম্বার আর্টিকেলে বর্তমানে রাখা রয়েছে এই সম্পত্তির অধিকারকে। পরবর্তী প্রশ্ন আছে, তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল কত সালে? তো তেলেঙ্গানা রাজ্য এটি গঠিত হয় কত সালে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে 2014 সালে কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠন করা হয়েছে এবং তেলেঙ্গানার রাজধানী হয়েছে হায়দ্রাবাদ এবং অন্ধ্রপ্রদেশের রাজধানী হয়েছে অমরাবতী। পরের প্রশ্ন রয়েছে জ্যাপ। জ্যাপ কথাটি কোন খেলার সাথে সম্পর্কিত? এটা অলরেডি কিন্তু তোমাদের রাজ্যেরই এক্সামে চলে এসেছে। অপশন দেওয়া রয়েছে 4টে। তো জ্যাপ কথাটি কিন্তু রয়েছে বক্সিংয়ের সাথে সম্পর্কিত। পরবর্তী রয়েছে ক্রিকেট। ক্রিকেটের সাথে যে সমস্ত টার্মগুলি যুক্ত রয়েছে, যেমন LBW, গুগলি রয়েছে, চায়না ম্যান, সিলি পয়েন্ট গুরুত্বপূর্ণ, মিড অফ, ডাক, হ্যাট্রিক। হ্যাট্রিকটাও কিন্তু আমাদের ক্রিকেটের সাথে সম্পর্কিত, এগুলো বিভিন্ন টার্ম আর কি। এছাড়া ফুটবলের সাথে সম্পর্কিত রয়েছে যেমন অফসাইড, পেনাল্টি কিক, ড্রিবলিং, রেড কার্ড, থ্রো ইন, ফ্রি কিক, কর্নার কিক, এগুলো সবই ফুটবলের সাথে যুক্ত বিভিন্ন টার্ম রয়েছে। পরবর্তী টেনিস ও ব্যাডমিন্টনের সাথে যুক্ত রয়েছে কোনগুলো? ডিউস। ডিউসটা কিন্তু অনেকবার পরীক্ষায় চলে এসেছে। স্ম্যাশ, সার্ভিস, ভলি ব্যাকহ্যান্ড, ড্রপ শট, এগুলো সবই কিন্তু টেনিস এবং ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত। নেক্সট আছে হকি। হকির সাথে যুক্ত রয়েছে বুলি, পেনাল্টি কর্নার, স্কুপ, স্টিক, শর্ট কর্নার, ড্রিবল, গোল, এগুলো কিন্তু তোমাদের ফুটবলের সাথেও যুক্ত রয়েছে, আবার হকির সাথে যুক্ত রয়েছে ড্রিবল। পরবর্তী দাবার সাথে রয়েছে চেকমেট, গ্যাম্বেট, ক্যাসলিং, স্টেলমেট, বিশপ, নাইট, এছাড়া গ্র্যান্ড মাস্টার, এগুলো সবই কিন্তু দাবার সাথে সম্পর্কিত। অবশ্যই তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে, সমস্ত প্রশ্ন কিন্তু অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আর তোমাদের সিলেবাসে অলরেডি কিন্তু স্পোর্টস থেকে প্রশ্ন আসবে, সুতরাং এই টার্মও থাকতে পারে প্রশ্নে, বিভিন্ন কাপ রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সও থাকতে পারে, বিভিন্ন স্পোর্টস পার্সন তাদের আত্মজীবনী সবই কিন্তু থাকতে পারে। এই সমস্ত কথা মাথায় রেখে তোমাদের স্ট্যাটিক জিকেতে সব এখানে অ্যাড করা রয়েছে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের গভর্নর হওয়া প্রথম মহিলা কে? অর্থাৎ ভারতের প্রথম গভর্নর যদি বলা হয়ে থাকে, প্রথম মহিলা গভর্নরের নাম কি, যেটা আমাদের উত্তরপ্রদেশ থেকে বিলং করছে, তার নাম কি? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু তিনি উত্তরপ্রদেশ থেকে বিলং করছেন এবং তিনি কিন্তু ভারতের প্রথম মহিলা গভর্নর। এছাড়া আরেকটা নামও রয়েছে, যেটা কিন্তু রয়েছে কোনটা? সরোজিনী নাইডু। আরেকটা রয়েছে আমাদের মহিলা প্রথম সুচেতা কৃপালিনী, যিনি কিন্তু সিএম রয়েছেন, তিনিও কিন্তু এই উত্তরপ্রদেশ থেকে বিলং করছেন। পরের প্রশ্ন, 2025 সালের পুরুষদের T20 এশিয়া কাপের শিরোপা জিতে নিয়েছেন কে? অপশন 4টে দেওয়া রয়েছে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ইন্ডিয়া, আমাদের ভারত এখানে কিন্তু 2025-এর T20 এশিয়া কাপ কিন্তু জয়লাভ করে নিয়েছে। আমরা এখান থেকে দেখে নেব এই T20 এশিয়া কাপ যেটা কিন্তু হয়েছিল কোথায়? অবশ্যই UAE, সংযুক্ত আরব আমিরাত, যেখানে চ্যাম্পিয়ন হয়েছে 9বারের মতো ভারত। এইবারকার নিয়ে যেটা নবমবার জয়লাভ করেছে আমাদের ইন্ডিয়া, পাকিস্তানকে হারিয়ে ভারত কিন্তু জয়লাভ করে নিয়েছে এই কাপটি। এখানে ম্যাচের যে অধিনায়ক বা ক্যাপ্টেন ছিলেন কে? সূর্যকুমার যাদব, তিনি কিন্তু এই ক্রিকেটের ক্যাপ্টেন কিন্তু ছিলেন তিনি। এছাড়া সেরা খেলোয়াড় ছিলেন কে? অভিষেক বর্মা ফ্রম ইন্ডিয়া। অভিষেক শর্মা তিনি কিন্তু ভারত থেকে ছিলেন সেরা খেলোয়াড় এবং সব থেকে বেশি কিন্তু রান করেছেন অভিষেক শর্মা, 314 রান করেছেন। সব থেকে বেশি উইকেট নিয়েছেন কে? কুলদীপ যাদব, 17টি কিন্তু টোটাল উইকেটের সংখ্যা রয়েছে। প্রতিটা ইনফরমেশন কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট আছে টাটা IPL 2025-এর শিরোপা কোন দল জিতে নিয়েছে? টাটা IPL এর শিরোপা 2025 জিতে নিয়েছে কোন দল? রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন অনুসারে রাইট অ্যান্সার হয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখানে RCB রয়েছে, যার শিরোপাটি কিন্তু জিতে নিয়েছে। এখানে আমরা দেখে নেব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে টোটাল 6 রানে কিন্তু পরাজিত করে প্রথমবার টাটা IPL এর শিরোপা জিতে নিয়েছে RCB। পরবর্তী আমরা দেখব অধিনায়ক বা বিজয়ী দলের ক্যাপ্টেন রয়েছে কে? রজত পাটিদার। উপবিজেতা বা রানার্স আপ রয়েছে পাঞ্জাব কিংস এবং অধিনায়ক রয়েছে রানার্স আপের শ্রেয়াস আয়ার। প্রতিটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানকার যে এডিশন ছিল কত? 18 নম্বর এডিশন বা সংস্করণ ছিল
টাইটেল স্পন্সরের নাম কি? টাটা। এই জন্য এটাকে টাটা আইপিএল বলা হচ্ছে। বিজয়ী দলের পুরস্কারের অর্থ কত রয়েছে? অবশ্যই 20 কোটি, প্রায় 20 কোটি কিন্তু ছিল যারা বিজয়ী হয়েছে তাদের জন্য পুরস্কার মূল্য। আর যারা উপবিজেতা রয়েছে তাদের জন্য ছিল 13.5 কোটি টাকা। এখানে কিন্তু অরেঞ্জ ক্যাপ বিজয়ীদের যেটা জিতে নিয়েছে সাই সুদর্শন। কোথা থেকে? গুজরাট টাইটান্স থেকে। সবথেকে বেশি সংখ্যক রান যে করে থাকে তাকে দেওয়া হয়ে থাকে অরেঞ্জ ক্যাপ। এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, যেটা সাই সুদর্শন জয়লাভ করেছেন। এবং পার্পল ক্যাপ, যেটা কিন্তু যে সবথেকে বেশি সংখ্যক উইকেট নিয়ে থাকে, যেমন 25টা উইকেট নিয়েছে প্রসিদ্ধ কৃষ্ণান, যিনি গুজরাট টাইটান্স থেকে। এই সমস্ত কিন্তু তোমরা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এগুলো দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য থাকছে হোমওয়ার্কের প্রশ্ন, আর এটা কিন্তু সকলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে কমেন্ট সেকশনে। প্রশ্নটা কি রয়েছে ভালো করে দেখো। অলরেডি প্রশ্নটা কিন্তু আগের কোনো একটা ক্লাসে করানো হয়েছে, আশা করি সকলে এটা পারবে যারা ক্লাস দেখেছো। কোন দেশ টানা দ্বিতীয়বারের মতো মহিলা কাবাডি বিশ্বকাপ 2025-এর শিরোপা জয়লাভ করেছে? অপশান 4টে দেওয়া রয়েছে, ভারত, তাইপেই, ইরান নাকি বাংলাদেশ। অপশান অনুসারে রাইট অ্যান্সার যেটা হবে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবে। যদিও তোমরা পিকচার দেখেই বুঝতে পারছো যে কে জিততে চলেছে মহিলা কাবাডি বিশ্বকাপ 2025। ঠিক আছে, সকলে কিন্তু লাইক করে দেবে, শেয়ার সকলে করে দিয়েছো, সাবস্ক্রাইব করে রাখবে, অলরেডি তোমরা করেও রেখেছো। পারলে সকলে একটা করে হাইপ বটনে হাইপ করে দেবে, ঠিক আছে। আর পরবর্তী ক্লাস তোমাদের কোন টপিকের উপর থাকবে, অলরেডি কিন্তু তোমাদের গ্রুপ সি গ্রুপটি এটা কিন্তু তোমাদের ক্লাস পরপর মানে চলতেই থাকবে। তাছাড়া তোমাদের যদি কোনো টপিক প্রয়োজন হয়ে থাকে সেটা কিন্তু কমেন্ট সেকশনে সকলে জানাতে অবশ্যই পারো, ঠিক আছে। এছাড়া অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে তোমরা পেয়ে যাবে। অলরেডি 10,000 এখানে কিন্তু টেলিগ্রামের মেম্বার সংখ্যা রয়েছে। এখানে যে কোনো পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই ওই নাম্বারটিতে যোগাযোগ করবে। নম্বরের লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশনে। বিশেষ করে স্ট্যাটিক জিকে, কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি এবং 2025-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, এই তিনটে জিনিস সকলে কিন্তু নিয়ে রাখবে, যেটা গ্রুপ সি গ্রুপটির জন্য অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। এছাড়া যারা রেলওয়ে পরীক্ষা দেবে তাদের জন্য এনটিপিসি কোশ্চেন পেপার রয়েছে, এনটিপিসি 2025ও রয়েছে, আরপিএফ এসআই এবং বায়োলজি। এছাড়া এসএসসি জিডির জন্য 24-25-এর প্রশ্নপত্র রয়েছে। তো দেখে নেবে যার যেটা প্রয়োজন রয়েছে, প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে। আর সমস্ত লিঙ্ক কিন্তু যে সমস্ত বইগুলো তোমাদের দেখানো হয়েছে তার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিনে নিতে পারবে। অবশ্যই তোমরা ভালো করে প্রস্তুতি নেবে এবং আগের ক্লাসগুলো দেখে না থাকলে দেখে রাখবে। ধন্যবাদ সকলকে।